সমস্ত চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের আগে অন্তত ন্যূনতম মজুরিটা দেওয়ার ব্যবস্থা করুন এবং ন্যূনতম সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, কখনো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, কখনো বাজেট পেশ হচ্ছে একটা স্লিপ এগিয়ে দেবেন চিরকুটে, কখনো বা ওই বেবারাকে উৎসবের অনুষ্ঠানে একবার বলে দেবেন। মানে আমরা ওনার জমিদারির কৃতদাস বা প্রজা। উনি দয়া পরবশ হয়ে ওই খুশ হয়ে কিছু ছুড়ে দেন। ঠিকই 3:30-র সময় আমরা চলে গেছি নবান্নে। নবান্নের গেটে আমি গেছি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গেছেন, আইনজীবী ফিরদৌস শামীম গেছেন, গোপা বিশ্বাস গেছেন। তা পুলিশ আমাদের নবান্নে ঢুকতে দেয়নি, বিশাল পুলিশ বাহিনী এসে আমাদের ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। সেখানে কালেকটিভ বার্গেনিং হতে পারে। তা যদি না হয় আমরা ধর্মঘট করব, সরকারকে বাধ্য করব দাবি মেটাতে। কমপ্লায়েন্সের দায়িত্বটা কিন্তু নিজের কাঁধে রেখেছে। কাজেই এই রায় না মানলে সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের বোঝাপড়া হবে। আমরা এখানে কেউ নই। মানে আমরা বোমবাস্ত্রটা তুলে দিয়েছি কর্মচারীদের হাতে। এবার কিন্তু কর্মচারীদের আম মানে তাদের আম নিজেদের অংশগ্রহণের কথা, এবার দায়িত্বটা তাদের। তাদেরও দায়িত্ব নিতে হবে। স্যার, একেবারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে তিনি যে বাজেটে যে বেকার ভাতা ঘোষণা হয়েছিল 15ই আগস্ট থেকে সেটা একেবারে পরিবর্তন করলেন। সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন নতুন অর্থবর্ষ একেবারে 1লা এপ্রিল থেকে বেকার ভাতা দেওয়া হবে। ডিএ নিয়ে একটি প্রশ্নও তুললেন না, বলেন টানা 5 বছর বেকার ভাতা দেওয়া হবে। মাননীয়া বেকার ভাতার কথা বলছেন। আমি মাননীয়াকে বলবো যে আপনি একটু খোঁজ নিন। রাজ্য সরকারি কর্মচারীদের 2,19,000 পদ শূন্য। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের 3,98,290টা পদ শূন্য। ত্রিস্তর পঞ্চায়েতে 21,000 পদ শূন্য। কলকাতা কর্পোরেশনে 34,000 পদ শূন্য। বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে কলেজ বিশ্ববিদ্যালয় অনুমোদিত পদের 60% পদ শূন্য। সব মিলিয়ে 7 লক্ষের মতো সরকারি ক্ষেত্রে পদ শূন্য। তা মাননীয়া বেকার ভাতার দিকে মনোনিবেশ না করে যদি এই 7 লক্ষাধিক শূন্য পদে নিয়োগের জন্য একটা সুচিন্তিত ব্যবস্থা নেন, তাহলে বাংলার যে অসংখ্য কর্মপ্রার্থী যুবক যুবতী শিক্ষিত, যারা শুধু মানে চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগটাই পাচ্ছে না, তারা সেটা পায়। কাজেই মাননীয় আগে কর্মসংস্থানের দিকে নজর দিন। এইসব চটকদারি অমুক ভাতা তমুক ভাতা অর্থাৎ অনুদান সর্বস্বতা বা ভিক্ষাজীবী করে তোলা একটা জাতিকে, এইটার থেকে বেরিয়ে এসে উনি কিছু কনস্ট্রাকটিভ কিছু করুন, যাতে সরকারি ক্ষেত্রে 7 লক্ষাধিক পদ শূন্য হয়। এবং আরও ওনার জানা উচিত, ওনার একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পায় মাসে, একজন মিড ডে মিল ওয়ার্কার 1666 টাকা বেতন পায় মাসে, জীবিকা সেবক তার 8 বছর ধরে মাইনে নেই। এই যে বেসরকারি ক্ষেত্রে কোনো নিয়োগ হচ্ছে না, সরকারি ক্ষেত্রে উনি নিয়োগ করছেন না, ফলে মানে শিক্ষিত যুবক যুবতীরা তারা বাধ্য হচ্ছে রাজ্য সরকারের অধীনে সরকারি কাজ করতে নামমাত্র বেতনে চুক্তি নিযুক্ত কর্মী হিসেবে। তাদের না আছে কোনো সামাজিক সুরক্ষা, না আছে কোনো একটা সম্মানজনক বেতন। হ্যাঁ, যেরকম ইচ্ছা 2,000, 3,000, 5,000, 7,000 টাকা বেতন দিয়ে তাদের কাজ করিয়ে নিচ্ছেন। এইটা বন্ধ করে সমস্ত চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের আগে অন্তত ন্যূনতম মজুরিটা দেওয়ার ব্যবস্থা করুন এবং ন্যূনতম সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আর এই 7 লক্ষাধিক যে শূন্য পদ সরকারি ক্ষেত্রে, এইটা পূরণ করুন। এবারে আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন, আপনাকে তো মাননীয় মুখ্যমন্ত্রীর জায়গায় বসে ভাবতে হবে। উনি ক্ষমতায় আসার আগে বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এবং উনি বিভিন্ন টিভি চ্যানেলে ওই যে সান্ধ্য আলাপচারিতার আসর হয় সেখানে যেতেন এবং টিভি কোম্পানিগুলো সব ফ্লোরে বড় বড় বালতি রেখে দিত। তিনি রাজ্য কর্মীদের জন্য প্রচুর কান্নাকাটি করতেন যে আমি এলে এই সমস্ত কিছু থাকবে না, এসব দুঃখ দূর হয়ে যাবে। তা কিন্তু ক্ষমতায় এসে তিনি একেবারে একটা কর্মী বিদ্বেষী অবস্থান নিয়েছেন এবং প্রথম থেকেই আমাদের কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করেছেন, চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন, যেটার বিরুদ্ধে আমি ওনার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেছি, যদিও পুলিশের সাহস হয়নি কোনো ব্যবস্থা নেওয়ার। যাই হোক, সেটা বাদ দিন। তা যার ফলে উনি আমাদের সামাজিক সম্মানহানি করেছেন এবং সব থেকে বড় কথা,
এই সিদ্ধান্তে উনি অনড় থেকেছেন যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, কর্মচারীরা হচ্ছে তার ব্যক্তিগত জমিদারির প্রজা। সেই জন্যে ওনার যখন মনে হবে, হ্যাঁ, কখনো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, কখনো বাজেট পেশ হচ্ছে একটা স্লিপ এগিয়ে দেবেন চিরকুটে, কখনো বা ওই বেবেরাকে উৎসবের অনুষ্ঠানে একবার বলে দেবেন। মানে আমরা ওনার জমিদারির কৃতদাস বা প্রজা, উনি দয়া পরবশ হয়ে ওই খুশ হয়ে কিছু ছুঁড়ে দেবেন। আমরা বলেছিলাম যে না, এটা আমাদের অধিকার। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা হচ্ছে রাজ্য কর্মীদের অধিকার, এবং সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইটাই হচ্ছে এই আইনি লড়াই। তা 10 বছর ধরে উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। এ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এবং স্যাটে স্যাটে দুবার, কলকাতা হাইকোর্টে 4বার আমরা জিতেছি, মোট 6বার। তা উনি রায় মানেননি, সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে একটা ইন্টারিম অর্ডার হয়েছিল, তাতে 25% দেওয়ার কথা ছিল, সেটাও মানেননি। এরপরে এই যে কমপ্লিট একটা জাজমেন্ট বেরিয়ে এসছে, এবং যে রায়ে ওনার কার্যত আহ, ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ মহামান্য সুপ্রিম কোর্ট রাখেননি। রিভিউতে যাবেন তাতে তারা। হ্যাঁ, রিভিউতে যান না। এখন সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনি দেখেন, যে এত সুনির্দিষ্ট করে, এবং কমপ্লায়েন্সের দায়িত্বটা মহামান্য সুপ্রিম কোর্ট নিজেরা কাঁধে নিয়ে নিয়েছেন, এরকম কোনো রায় কিন্তু সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে এর আগে দেখা যায়নি। এখন দেখুন, রায় স্পষ্ট বলেছে যে ইমিডিয়েটলি, আমরা চেয়েছিলাম 2009-এর জুলাই থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত। তার কারণ ছিল যে 50% ডিএ এরিয়া ছিল ফিফথ পে কমিশনের ভিত্তিতে রোপার 2009-এ। তার মধ্যে 16%-এর সংস্থান বাম সরকার রেখে গিয়েছিলেন, বাকি 34%। সেটা আমরা দাবি করেছিলাম। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট আর এক ধাপ এগিয়ে 2008 থেকে বকেয়া টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলেছেন এই বকেয়ার 25% ইমিডিয়েটলি দিতে হবে। সে কারণে আমরা ওই 5 তারিখেই 3:30-র সময় আমরা চলে গেছি নবান্নে। নবান্নের গেটে আমি গেছি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গেছেন, আইনজীবী ফিরদৌস শামীম গেছেন, গোপা বিশ্বাস গেছেন। তা পুলিশ আমাদের নবান্নে ঢুকতে দেয়নি, বিশাল পুলিশ বাহিনী এসে আমাদের ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তারাই আমাদের ওই মামলার রায়ের কপি, এবং ওই যে আমাদের যে বক্তব্য যে ইমিডিয়েট 25% আপনি রিলিজ করুন, সেটা আমরা পৌঁছে দিয়ে এসেছি, তার রিসিট আমাদের কাছে রয়েছে। তারপরেও মাননীয় মিথ্যা বলেছেন আমি রায়ের কপি পাইনি। সে যাই হোক, তারপরে বলেছে যে একটা কমিটি করে দিয়েছে, এবং সেই কমিটিটা কিন্তু ছেলে খেলার কমিটি নয়। সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড হাইকোর্টের দুজন প্রাক্তন প্রধান বিচারপতি, এবং সিএজি, সিএজি যদি নিতান্তই অ্যাভেলেবেল না হন, সিএজির র্যাঙ্কের একজন উচ্চ পদস্থ সর্বোচ্চ পদের অফিসার, টপমোস্ট অফিসার, এটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদেরকে দিয়ে একটা কমিটি করেছে। তারা বাকি যে 75%, এইটা কত কিস্তিতে কত পরিমাণে দেয়া হবে এগুলো তারা ঠিক করবে, এবং এই পুরো বিষয়টার উপর, এই ডিএ প্রদান যেরকম সুপ্রিম কোর্টের রায় অনুসারে, এই পুরো বিষয়টার উপর তারা নজরদারি করবে। এবং আরো স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে এই যে বকেয়া আরো যে বাকি 75% রইল, তার প্রথম কিস্তিটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে, এবং 15ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে। স্যার, রায়টা তো বেরিয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীরা বারংবার বলছেন যে রায় পাওয়া মানে ডিএ পেয়ে যাওয়া নয়, আন্দোলন করতে হবে। আন্দোলনে কি নামবেন আপনারা? দেখুন, কিছু মনে করবেন না, এখন আমি দেখছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আইনজীবী তারা হঠাৎ উদয় হয়েছেন এবং প্রচুর জ্ঞানের কথা বলছেন। তারা মামলাটা সম্পর্কে কতটুকু জানেন, বা মামলার অতীত বিকাশ সম্পর্কে রঞ্জন ভট্টাচার্য তো বলেছেন বিকাশ রঞ্জন আন্দোলনে নামবেন। ভট্টাচার্য যেটা বলছেন সেটা আমাদের বক্তব্য, সেটা তো দীর্ঘদিন ধরে আমরা বলছি যে ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজ হচ্ছে, সরকার হচ্ছে মালিক, কর্মচারীরা হচ্ছে শ্রমিক। শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে দ্বন্দ্বের। আমরা, সরকার যদি আমাদের ন্যায্য দাবি না মানে, তাহলে আমরা মালিকের বিরুদ্ধে আন্দোলন করব ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে। সেখানে কালেকটিভ বার্গেনিং হতে পারে। তা যদি না হয়, আমরা ধর্মঘট করব, সরকারকে বাধ্য করব দাবি মেটাতে। সরকারের ন্যাশনাল বিহেভিয়ার হচ্ছে তারা কম পয়সা দিয়ে, কম মাইনে দিয়ে, কম সুযোগ সুবিধে দিয়ে, কম সামাজিক সুরক্ষা দিয়ে তারা বেশি কাজ করিয়ে নিতে চাইবে। আর আমাদের শ্রমিক পক্ষের ন্যাশনাল বিহেভিয়ার হচ্ছে যে আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি, ন্যায্য মজুরি আমরা আদায় করে নেব ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে, চাপ সৃষ্টি করে সরকারের উপরে। কাজেই আদালতের মাধ্যমে
কর্মীদের সমস্যা মিটে যাবে, সব শ্রমিক কর্মচারীদের সব সমস্যা মিটে যাবে, এটা তো পাগলেও বলবে না। এবং আমি আপনাদের স্পষ্ট করেই বলছি, এর আগেও বলেছি, সংবিধানের ৩০৯ নম্বর ধারায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগ, তাদের বেতন ভাতা, তাদের চাকরি শর্ত, এই সব ঠিক করার অধিকার হচ্ছে রাজ্য সরকারের। সেটা আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। তাহলে বলবেন আপনারা এই মামলাটা করতে পারলেন কেন? আমরা এই মামলাটা করতে পারলাম কারণ আগের যে বামফ্রন্ট সরকার ছিল তার অর্থমন্ত্রী ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত। অবশ্য তার এই ডক্টরেটটা কিন্তু আসল ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির নয়। তা তিনি রোপা 2009 যেটা তৈরি হয় সংবিধানের ৩০৯ নম্বর ধারার আন্ডারে, সেই রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই সংস্থান রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীদের ডিএটা দেওয়া হবে। এই সংস্থানটা রেখে গিয়েছিলেন মানে এটা হচ্ছে সরকারের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সাংবিধানিক প্রতিশ্রুতি। এবং সরকারের পরিবর্তন হয় না, সরকার হচ্ছে কন্টিনিউইং বডি। আগে বামফ্রন্ট ছিল মানে সেটা বামফ্রন্টের সরকার নয়, শাসক দল ছিল বামফ্রন্ট। এখন তৃণমূলের সরকার মানে তৃণমূল সরকার নয়, শাসক দল তৃণমূলের, অর্থাৎ সরকার হচ্ছে সবসময় একটা কন্টিনিউইং বডি। কাজে আগের শাসক দলের আমলে যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট দিয়ে গেছে সরকার, সেইটা পরের শাসক দল সরকারে এসে মানতে বাধ্য, সেই জন্য মামলা। কিন্তু ৩০৯ নম্বর ধারার অধীনে যেখানে সরকার কোনো রুল জারি করেনি, এ ধরনের রুল তৈরি করেনি, এরকম অসংখ্য দাবি আমাদের আছে। যেমন ধরুন ষষ্ঠ বেতন কমিশনের 4 বছরের এরিয়ার আমাদের মেরে দিয়েছে, দেয়নি। আমাদের কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে। আমাদের সিক্স পে কমিশনে বা রোপা 2009-এ ডিএর কথাটাই উল্লেখ নেই। কিন্তু যতক্ষণ না এগুলোর সাপেক্ষে কোনো রুল আসছে সংবিধানের ৩০৯ নম্বর ধারায় সরকার করছেন, আমরা তো আদালতে গিয়ে করতে পারবো না। কাজেই নিতান্ত কৌশলগত অবস্থান হিসেবেই আমরা এই মামলাটা করেছিলাম, আন্দোলনের বিকল্প হিসেবে নয়, আন্দোলনের একটা পরিপূরক হিসেবে, সহযোগী হিসেবে। কিন্তু সব সময় কর্মচারীদের দাবি আদায় সব থেকে বড় দরকার হচ্ছে আন্দোলন। স্যার, একেবারে শেষ প্রশ্ন, যদি এই দিয়ে কোনো কারণে আবারও রাজ্য সরকার কোনো ছলে বলে কৌশলে আবারও যদি কোনো অন্য রকম আমরা দেখতে পাই, রায়ের অন্য রকম, বা তা আপনাদের দিল না ডি, আগের বার যেমন দেখতে পেয়েছিলাম ইন্টারিম অর্ডারে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, একটা কথা বলি, এর আগের ইন্টারিম অর্ডারে রাজ্য সরকার দেননি এটা ঠিক, আমরা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন পিটিশন করেছিলাম। সেই কন্টেম্প্ট পিটিশনে সরকার মানেননি, মানে সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। কিন্তু এই রায়টায় দেখুন, আমরা যে ওই কন্টেম্প্ট পিটিশনটা করেছিলাম এবং সরকার যে ওই 25% দিয়ে দেওয়ার এটা মানেননি, তার প্রতিফলন কিন্তু এই রায়ে আছে। এই রায় কিন্তু বলেছে ওই 25% ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে আদালতের রায়টা এত স্পেসিফিক এবং আদালতের এই রায় কমপ্লায়েন্স করার দায়িত্ব কিন্তু সরকারের উপর ছাড়েনি। সরকারের উপর সুপ্রিম কোর্ট ভরসা করেননি, কারণ আগের যে অভিজ্ঞতা, অর্থাৎ এই ইন্টারিম অর্ডারের সময় যে 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা না মানার যে অভিজ্ঞতা সুপ্রিম কোর্টের এই বেঞ্চের আছে, সেই অভিজ্ঞতা থেকেই তারা কিন্তু এবারে আর সরকারের উপর কমপ্লায়েন্সের দায়িত্বটা রাখেনি, কমপ্লায়েন্সের দায়িত্বটা কিন্তু নিজের কাঁধে রেখেছে। কাজেই এই রায় না মানলে সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের বোঝাপড়া হবে। আমরা এখানে কেউ নই, আমরা কিন্তু কোনো পার্টি নই, কারণ সুপ্রিম কোর্ট বুঝে নেবে রায় কার্যকর হলো কি হলো না। এবং যদি রাজ্য সরকার রায় না মানে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সরাসরি অবমাননা হবে। কাজেই আইনি দিকটা অত্যন্ত পাকাপোক্ত। দ্বিতীয় বিষয়টা বলি, সেটা হচ্ছে আমরা দীর্ঘ 10 বছর ধরে লড়াই করেছি। মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই দীর্ঘ লড়াই আমরা একটা ব্রহ্মাস্ত্র নিয়ে এসেছি, যে আইনি রায়। এবার কিন্তু কর্মচারীদের ভূমিকা নেওয়ার প্রশ্ন। কর্মচারীদের কিন্তু এবার এই মনোভাব ত্যাগ করতে হবে যে ভারত স্বাধীন হলে আমার জেলাও স্বাধীন হবে, তাহলে আমি আর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করবো কেন? আর একটা যে আপ্তবক্ষ বলা হয় যে তাই তো সরকার বদলি করে দেবে, সরকার এ করবে, আরে বাবা, মালিকের বিরুদ্ধে তুমি লড়াই করবে, মালিক তোমার বিরুদ্ধে কিছু করবে না? এটা কি হয় নাকি? মালিক তো ব্যবস্থা নেবে। এই সব ভয় ভীতি সরিয়ে রেখে কর্মচারীদের কিন্তু এবার সার্বিকভাবে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে নেতৃত্ব যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলনের ডাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। একটা ধর্মঘটের ডাক হয়তো বিভিন্ন সংগঠন মিলে দিল, সেই ধর্মঘটের দিন দেখা গেল
যে স্বাভাবিক দিনে যে হাজিরা তার থেকে বেশি হাজির হলো, তাহলে সরকার দাবি মিটিয়ে নেবে, এরকম আশা না করাই ভালো। ওই ধর্মঘটটা কিন্তু সফল করতে হবে। কাজেই আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে এখন মানে আমরা ব্রহ্মাস্ত্রটা তুলে দিয়েছি কর্মচারীদের হাতে। এবার কিন্তু কর্মচারীদের আম মানে তাদের আম নিজেদের অংশগ্রহণের কথা, এবার দায়িত্বটা তাদের। তাদেরও দায়িত্ব নিতে হবে।